হে দর্শক, হিস্ট্রি অফ রিভাতে স্বাগতম। তো গল্পে যাওয়ার আগে আমাদের এই যাত্রায় আপনিও সঙ্গী হন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। আপনার মূল্যবান মন্তব্য আমাদের গল্পগুলোকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। তাহলে দেরি কেন, চলুন ডুবে যাই আজকের ভালোবাসার গল্পের মায়ায়। কলেজ লাইফ শেষ করে ভার্সিটিতে যাব লেখাপড়া করার জন্য। মনে এক নতুন আনন্দ বিরাজ করছে। অনেক দিনের স্বপ্ন ছিল ভার্সিটিতে পড়ব, সবাই বড় ভাই বলে ডাকবে। আমি সদ্য ইন্টার পরীক্ষা শেষ করে ঢাকায় ভালো একটা ভার্সিটিতে পড়ার চান্স পাই। আগামীকাল উদ্বোধনী ক্লাস শুরু হবে। মনে একরাশ আনন্দ নিয়ে ঘুমিয়ে পড়লাম। রীতিমতো ফজরের নামাজ পড়ে এসে ফেসবুকে একটু ঘোরাঘুরি করে সময় কাটালাম। কিরে, আজকে তো নতুন ক্লাস শুরু, ভার্সিটিতে যাবি না? হ্যাঁ মা, একটু পরেই রওনা দিব। সকালে হালকা কিছু খেয়ে ভার্সিটির দিকে রওনা দিলাম। উদ্বোধনী ক্লাস করবেন কলেজের সকল ছাত্র। শিক্ষকের ক্লাস সোহানা ম্যাডাম। ম্যাডাম ক্লাস করতে ক্লাসে প্রবেশ করলেন। সবাই সম্মানের খাতিরে দাঁড়িয়ে সালাম দিলেন। Sit down and good morning all of you. ম্যাডাম সবাইকে এক এক করে পরিচয় দিতে বললেন। সবাই যে যার মতো পরিচয় দিল। এবার আমার পালা। Hi young man, what's your name? জি ম্যাডাম, সাইফুর রহমান। ম্যাডাম কিছুক্ষণ ইংরেজি ভাষায় লেকচার দিয়ে ক্লাস শেষ করলেন। আমরাও সব ক্লাস শেষ করে বাসার দিকে রওনা দিলাম পায়ে হেঁটে হেঁটে। প্রতিমধ্যে একটা গাড়ি এসে আমার সামনে থামলো। ভেতর থেকে কে যেন আমাকে বলল, সাইফুল এদিকে আসো। আমি অবাক হয়ে তাকিয়ে দেখলাম সোহানা সাবা ম্যাডাম ডাকছে। আমি কাছে আসতেই, কোথায় যাবে? জি ম্যাডাম, এই তো সামনেই। ওঠো, তোমাকে নামিয়ে দিই। না মানে ম্যাডাম। মানে করো না, ওঠো বলছি। কিছু না বলেই গাড়িতে উঠলাম। তোমার মা বাবা কি করে? মা বাবা গ্রামে থাকেন। মা গৃহিণী আর বাবা গ্রামে ছোট্টখাটো ব্যবসা করেন। তুমি এখানে কোথায় থাকো? ম্যাডাম আমি এখানে একটা মেসে থাকি। আজ থেকে তোমাকে মেসে থাকতে হবে না, আমার সাথে আমার বাসায় থাকবে। এমনিতেই অনেকগুলো রুম খালি পড়ে আছে। না মানে ম্যাডাম আমি মেসে থাকবো, আমার সেখানে ভালো লাগে। সাইফুল, তুমি তোমার ম্যাডামের রিকোয়েস্ট রাখবে না? কোনো মানে না করে সব কিছু নিয়ে আমার বাসায় চলে আসবে। এই নাও আমার কার্ড। আমি আর না করতে পারলাম না। যাক, ম্যাচের ভাড়াটা বাঁচবে। সব কিছু নিয়ে ম্যাডামের বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দিতেই ম্যাডামের দরজা খুলে দিলেন। সাইফুল, তুমি এসেছো? বাইরে কেন? তাড়াতাড়ি ভিতরে এসো। ম্যাডামকে দেখে আমি তো পুরোই অবাক। পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে। ম্যাডামকে আজকে অপরূপ সুন্দরী লাগছিল। মনে হয় কোনো হুর জান্নাত থেকে পালিয়ে জমিনে চলে এসেছে। আমি অবাক হয়ে এক দৃষ্টিতে ম্যাডামের সৌন্দর্যের উপভোগ করছিলাম। ম্যাডামের ডাকে আমার হুঁশ ফিরল। সাইফুল, কি দেখছো এমন করে? না মানে ম্যাডাম কিছু না। আমি একটু লজ্জা পেলাম। ম্যাডাম একটু মুচকি হেসে বলল, চলো তোমার রুমটা দেখিয়ে দিই। ওয়াও, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? আমি একা থাকি, সাথে একটা কাজের মেয়ে থাকে। ম্যাডামের উত্তর শুনে আমি তো অবাক। কেন ম্যাডাম, আপনার মা বাবা অ্যান্ড হাজবেন্ড তারা কোথায় থাকেন? ম্যাডামের এমন উত্তর শোনার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার মা বাবা বেঁচে নেই, আর আমি এখনো বিয়ে করিনি। ম্যাডাম আপনি এখনো বিয়ে করেননি কেন? পরীর মতো চেহারা, মাশাল্লাহ, মনে মনে বললাম। হয়েছে, আমার বিয়ে নিয়ে তোমার এত ভাবতে হবে না। চলো তোমার রুমটা দেখিয়ে দিই। ওহ চলুন ম্যাডাম। ম্যাডাম আমাকে নিয়ে একটা রুমে গেলেন। রুমটা বেশ বড় এবং বেশ সাজানো গোছানো দেখে আমার খুব পছন্দ হয়েছে। মনে মনে বললাম, বাপরে বাপ, এত বড় রুমে জীবনেও ঘুমানোর সৌভাগ্য হয় নাই। ম্যাডাম বলল, সাইফুল, তুমি ফ্রেশ হয়ে রেস্ট নাও, আমি আসছি। এই বলে ম্যাডাম চলে গেলেন। আমিও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। সন্ধ্যা ঘনিয়ে আসতে আমিও পড়তে বসলাম। পড়তে পড়তে রাত 9টা বেজে গেল। কে যেন দরজার কাছ থেকে আমার নাম ধরে ডাকছে। গলা শুনে বুঝতে পারলাম ম্যাডাম ডাকছে। আমি দরজা খুলতেই অবাক চাহনিতে ম্যাডামের দিকে তাকিয়ে রইলাম। ম্যাডাম একটা নাইট ড্রেস পরে আসছেন। বারান্দায় মিটমিট আলোতে ম্যাডামের মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে, আর চুলগুলো বাতাসে উঠছে। ম্যাডামকে যে কি অসম্ভব সুন্দর লাগছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না। কি হাঁ করে তাকিয়ে থাকবে নাকি ভিতরে আসতে বলবে? ও ম্যাডাম, ভেতরে আসুন। ম্যাডামের ডাকে একটু লজ্জা পেলাম। এই খাবারটুকু খেয়ে নাও। ম্যাডাম আপনি কষ্ট করে খাবার আনতে গেলেন কেন? বেশি কথা না বলে খাবারটুকু খেয়ে নাও, না হয় খাবার ঠান্ডা হয়ে যাবে।
খুব খিদে পেয়েছিল, তাই বেশি কথা না বলে খাওয়া শুরু করলাম। ম্যাডাম তাকিয়ে আমার খাবার খাওয়া দেখলেন। ম্যাডাম আপনি খেয়েছেন? না, আমি খাবো না। তুমি খাও, আমি দেখছি। চলুন না ম্যাডাম একসাথে খাই। তুমি যদি খাইয়ে দাও তাহলে খাবো। আমি খাইয়ে দেবো মানে? আপনি মাইন্ড করবেন না তো? আরে, মাইন্ড করার কি আছে? আমি ম্যাডামকে খাইয়ে দিতে শুরু করলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে খেতে লাগলো। খাওয়া শেষে ম্যাডাম কাপড় দিয়ে আমার মুখটা মুছে দিলেন, তারপর নিজের মুখটা মুছে নিলেন। সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরদিন ভোরে একটা টিউশন খোঁজার জন্য রওনা দিলাম। উঠে দেখি ম্যাডাম ব্রাশ হাতে নিয়ে ব্রাশ করছেন। আমি বেরোতেই ডাক। সাইফুর, তুমি কোথায় যাচ্ছ এত ভোরে না বলে? না মানে ম্যাডাম, একটা টিউশন খোঁজার জন্য বের হচ্ছি। বাবা টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। পড়াশোনার খরচ চালাতে হলে আমাকে যে কোনো কিছু একটা করতে হবে, তাই দেখি একটা টিউশন পাই কিনা। দেখো সাইফুর, আমার বাড়ি থেকে তুমি টিউশন করবে এটা অসম্ভব, আর তোমার পড়ালেখার জন্য যত টাকা খরচ হবে সব আমি দেবো। এই কথাটা ম্যাডাম আমাকেই বললো। এসো, বেশি কথা না বলে এসে ব্রেকফাস্ট করবে। না মানে ম্যাডাম, আপনার কাছ থেকে আমি কোনো টাকা নিতে পারবো না। আমার মনে হয় আমি গরিব বলে আপনি আমার প্রতি করুণা করছেন। বলার সাথে সাথেই ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় দিলেন। ম্যাডাম এসে আমাকে জোরে ধরে বিরোধহীন চুমু খেতে লাগলেন আমার মুখে, আবার সাথে সাথে কান্না করতে লাগলেন। আমিও ম্যাডামের কান্না সহ্য করতে না পেরে কেঁদে দিলাম। আর যদি এমন কথা বলিস, তোকে আমি খুন করে ফেলবো। আমার স্নেহ ভালোবাসা তোর কাছে করুণা মনে হয়? আমি বুঝতে পারলাম সত্যি ম্যাডাম আমাকে অনেক স্নেহ করেন। তারপর আমরা নিজেদের সামলে নিয়ে ব্রেকফাস্ট করে ম্যাডামের গাড়ি করে কলেজের দিকে রওনা দিলাম। আমি ক্লাসরুমে ঢুকতেই কিছু ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। কিরে, শুনলাম তুই নাকি ইংলিশ ম্যাডামের বাসায় থাকিস? হ্যাঁ থাকি, আপনাদের কোনো প্রবলেম আছে? দেখিস আবার ইয়ে টিয়ে যেন হয়ে না যায়। তোর ম্যাডাম তো একটা খাসা এইসব আজে বাজে কথা বলে হাসতে শুরু করলো। দেখুন, ম্যাডাম সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না, ভালো হবে না কিন্তু। কি করবি তুই? আরো অনেক কিছু বলবো। এই বলেই তারা আমাকে ধাক্কা মারতে শুরু করলো। কি হচ্ছে এখানে? যাও, যে যার ক্লাসে যাও বলছি। স্যার আসতে ছেলেগুলো আমাকে ছেড়ে চলে যায় আর বলে তোকে পরে দেখে নেব। আমিও আমার মতো ক্লাসে চলে গেলাম। সবাই ক্লাসের মধ্যে হইচই শুরু করলো। আমিও আমার মতো করে পিছনে এসে বসে পড়লাম। সোহানা ম্যাডামের ক্লাসে প্রবেশ করলেন ম্যাডাম। তুমি বড় হয়ে কি হতে চাও? কলেজের সবচেয়ে মজার ছেলে হামিমকে উদ্দেশ্য করে বললেন ম্যাম। ম্যাম, আমি বড় হয়ে রিক্সার ড্রাইভার হতে চাই। হামিমের কথা শুনে আমরা সবাই অট্টহাসিতে ফেটে পড়লাম। মানুষ বড় হয়ে ডক্টর, ইঞ্জিনিয়ার হতে চায়, আর তুমি কি না রিক্সার ড্রাইভার হতে চাও? ম্যাম, একটা ছন্দ আছে না, এক জ্বালাই বাসি না, ভয়ে ঢুকছে সাপ। আরেক জ্বালায় বাঁচি না, বউতে কয় বাপ। আমার গার্লফ্রেন্ড হলো একটা প্যারা। ও শুধু বলে রিক্সা নিয়ে প্রতিদিন ওর বাসার সামনে চলে আসতে। তাই ভাবলাম প্রতিদিন রিক্সা কোথায় পাবো, তাই নিজে একটা রিক্সা কিনে প্রতিদিন ওর বাসার সামনে যাব আর ওকে নিয়ে সারা শহর ঘুরবো। এটা হলো আমার জীবনের লক্ষ্য। এই কথাটি বলল হামিম। গুড উইশ। ক্লাস শেষ করে ম্যাডামের গাড়ি করে বাসার দিকে রওনা দিলাম। প্রতিমধ্যে ম্যাডাম আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। রুমের মধ্যে ম্যাডাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমি আর সরালাম না, কারণ ম্যাডামের ঘুম ভেঙে যাবে। বাসার সামনে চলে আসলাম। ম্যাডামের মাথায় হালকা হাত রেখে বললাম, ম্যাডাম বাসায় চলে আসলাম, নামুন। না, আমি নামবো না। আমি সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতে চাই। হঠাৎ ম্যাডাম চমকে গিয়ে গাড়ি থেকে নেমে পড়লেন। আমিও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ইতিমধ্যে ম্যাডাম দুপুরে খাবার নিয়ে রুমে চলে আসলেন। সাইফুর, খাবারটুকু খেয়ে রেডি হয়ে থেকো। তোমাকে নিয়ে এক জায়গায় যাব। কোথায় ম্যাডাম? জাহান্নামে। তাড়াতাড়ি রেডি হয়ে থেকো। আমরা রেডি হয়ে ম্যাডামের গাড়ি করে চলে আসলাম। তারপর গাড়ি থেকে নেমে বড় একটা শপিং মলে ঢুকলাম। ম্যাডাম নিজেই পছন্দসহ আমার জন্য শার্ট, প্যান্ট, টি শার্ট, ব্লেজার, শুজ আর অনেক কিছু কিনলেন। ম্যাম, আমার এসব লাগবে না। নিতে বলছি, নাও। আমি আর কিছু না বলে নিয়ে নিলাম। ম্যাম বললেন, সাইফুর আমার জন্য একটা শাড়ি পছন্দ করো তো। ম্যাম, আমি শাড়ি পছন্দ করব? হ্যাঁ তুমি। এখানে তো তুমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। তারপর ম্যাডামের জন্য একটা কালো গাঢ় রঙের একটা শাড়ি পছন্দ করলাম।
শাড়িটা ম্যাডামেরও খুব পছন্দ হয়েছে। তারপর সব কেনাকাটা করে আমরা বাসার দিকে রওনা দিলাম। গাড়ি চলাকালীন সময়ে ম্যাডাম যা বললেন আমি রীতিমতো হতভম্ব। তোমার গার্লফ্রেন্ড আছে? ম্যাম, আমার আবার গার্লফ্রেন্ড? হাউ ফানি! আমার মতো গরিবের সাথে কেউ কখনো প্রেম করবে? নেই তো কি হয়েছে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হঠাৎ করে আমার শরীরটা ভেঙে আসছিল, নিজেকে খুব দুর্বল মনে হলো। ম্যাম আমার মাথায় হাত রেখে বললেন, ও মাই গড, তোমার তো জ্বরে গা ফেটে যাচ্ছে, ড্রাইভার তাড়াতাড়ি গাড়ি চালান। তারপর আমার জ্ঞান ছিল না। ঘুম থেকে উঠে নিজেকে একটা 4 দেয়ালের রুমে আবিষ্কার করলাম। আমার শরীরের ওপরে নরম ভারী কিছু অনুভব করলাম, এমনকি মুখটাও খুলতে পারছি না। পরে যা দেখলাম তার জন্য আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দেখে আমার শরীরের উপরে ম্যাডাম ঘুমিয়ে আছেন, আর ম্যাডামের ঠোঁট জোড়া দিয়ে আমার ঠোঁট জোড়া আটকানো, মুখ খুলতে পারছি না। আমি চমকে গিয়ে ম্যাডামকে ছাড়িয়ে নিলাম। দেখলাম ম্যাডামের চুলগুলো এলোমেলো আর চোখ দুটো ফুলে আছে। বুঝলাম ম্যাডাম সারা রাত কান্না করেছেন, কিন্তু আমি কিছুতেই বুঝলাম না ম্যাডাম আমার জন্য কান্না করতে যাবেন কেন। পরে মনকে বোঝালাম হয়তো আমার প্রতি ম্যাডামের একটু মায়া জমে গেছে। ম্যাডাম ততক্ষণে ঘুম থেকে উঠে সে কি কান্না! সাইফুল, তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? ম্যাডাম আই অ্যাম ওকে। কিন্তু ম্যাডাম আপনার চোখগুলো লাল কেন? নিশ্চয়ই সারা রাত কান্না করছেন। ম্যাডাম মনে মনে বলল, কিছুই বোঝে না, ন্যাকামো। না কিছু না, আমি ঠিক আছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। তখন ম্যাম উঠে আমার রুমে চলে গেলেন, আমিও ফ্রেশ হয়ে নিলাম। এভাবে চলতে থাকলো আমাদের দিনগুলো। আমি এখন মোটামুটি সুস্থ হয়ে গেলাম ম্যাডামের সেবা যত্নে। ভাবলাম ম্যাডামের মতো ভালো মানুষ হয় না। অপরিচিত একটা ছেলেকে নিজের বাড়িতে থাকতে দিচ্ছেন, আবার খেতেও দিচ্ছেন, আবার তার কিছু হলে নিজেও অসুস্থ হয়ে যাচ্ছেন। এমনটা ভাবতে ম্যাডামের প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি। ধ্যাত্তেরি, আমি কী সব ভাবছি! আমার দুর্বল হলে চলবে না, শক্ত হতে হবে, কারণ উনি আমার শিক্ষিকা। তারপর ম্যামের কিনে দেওয়া ড্রেসগুলো পরলাম, একটু বাইরে বের হবো ভাবছি। সাইফুর, তুমি কোথায় যাচ্ছ সকালবেলা? আর ড্রেসটাতে তোমাকে দারুণ লাগছে। ম্যাডাম এই কথাটি বললো। আমি বললাম, ধন্যবাদ ম্যাডাম, একটু বাইরে যাব, বাসার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। আচ্ছা চলো, আমিও যাব তোমার সাথে। ওকে ম্যাম, চলুন তাহলে। তারপর ম্যাডামকে নিয়ে বের হলাম। প্রতিমধ্যে একটা ফুলের দোকানের সামনে গাড়িটা থামালো। সাইফুল, যাও তো, আমার জন্য ফুল নিয়ে আসো দোকান থেকে। ওকে ম্যাম। ফুল আনতে গাড়ি থেকে নামলাম। চাচা, এই ফুলের তোড়াটা কত? 100 টাকা ছাড়। ওকে দিন। তারপর ফুল নিয়ে গাড়িতে উঠে পড়লাম। ড্রাইভার গাড়ি চালানো শুরু করলেন। আমরা একটা সি বিচের কাছে নামলাম। ম্যাডামকে নিয়ে নদীর পাড়ে হাঁটতে লাগলাম। হঠাৎ যা দেখলাম তার জন্য আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। দেখি ম্যাডাম হাঁটু গেড়ে ফুল নিয়ে আমার সামনে। সাইফুল, তোমাকে যেদিন প্রথমবার ভার্সিটিতে দেখেছিলাম সেদিনই আমার ভালো লেগেছিল। তারপর তোমার সাথে খুনসুটিতে বুঝতে পারলাম তুমি অনেক ভালো ছেলে। তোমার কিছু হলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। কখন যে তোমার প্রতি উইকনেস ফিল করলাম নিজেও জানি না। অনেক ভাবলাম তোমার সাথে এসব ঠিক হবে কি না। তুমি আমার 3 বছরের ছোট। পরে বুঝলাম ভালোবাসা কখনো বয়স দিয়ে হয় না। ভালোবাসা হলো দুটি মনের মিলন। ডু ইউ লাভ মি? ক্যান উই বি গার্লফ্রেন্ড অ্যান্ড বয়ফ্রেন্ড? সরি ম্যাডাম, এটা কখনোই সম্ভব না। তাছাড়া আপনি কোথায় আর আমি কোথায়, সমাজ কখনো এটা মেনে নেবেন না। আমি কিছু শুনতে চাই না, কিছু বুঝতেও চাই না। তুমি না বললে আমি নিজেকে শেষ করে ফেলবো, আর কোনো দিনও আমাকে দেখতে পাবে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে মাথা উঁচু করে ম্যাডামকে আর দেখতে পাচ্ছি না। ম্যাডাম কোথায় আপনি? দৌড়ে নদীর কাছে গেলাম, কিন্তু ম্যাডামকে কোথাও দেখতে পেলাম না। আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। অজান্তেই চোখে জল আসতে শুরু করলো। কান্না করতে করতে চিৎকার করে বললাম, ম্যাডাম আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ ম্যাডাম। পরক্ষণে পানির মধ্যে কিছু নড়তে দেখলাম। কিছু না বুঝেই পানির মধ্যে ঝাঁপ দিলাম। অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম ম্যাডাম পানি খেয়ে একাকার। ম্যাডামের কোনো হুঁশ নেই। আমি চিৎকার করে কান্না করতে করতে বললাম, ম্যাডাম চোখ খুলুন, আপনাকে স্যার আমি বাঁচবো না। আমি যে আপনাকে খুব ভালোবেসে ফেলেছি। ড্রাইভারকে নিয়ে কোলে করে গাড়িতে এনে ম্যাডামকে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর আমি
ডাক্তার ডাক্তার বলে চিৎকার করতে লাগলাম। কি হয়েছে ওনার? উনি আমার উপর অভিমান করে পানিতে ঝাঁপ দিয়েছে। প্লিজ ডাক্তার, ওনাকে বাঁচান, না হয় আমি বাঁচব না। আপনি শান্ত হন, আমরা দেখছি। এ বলে ডাক্তার ম্যাডামকে আইসিইউতে নিয়ে গেলেন আর আমাকে বাহিরে থাকতে বললেন। বলতে না বলতেই আমাদের ভার্সিটির সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা চলে আসছেন খবর পেয়ে। আমি বসে কান্না করতে লাগলাম। সাইফুর, সোহানা ম্যাডামের কি অবস্থা? উনি কি ঠিক আছেন তো? স্যার, আমি জানি না, ডাক্তার আইসিইউতে নিয়ে গেল। কান্না করতে করতে বললাম। চিন্তা করো না, ম্যাডাম ঠিক হয়ে যাবে। তারপর স্যার চলে গেল। ভার্সিটির সবাই একে একে আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। পরে সবাই যে যার মতো চলে গেল। প্রায় 5 ঘন্টা পর আইসিইউ থেকে একজন ডাক্তার বের হলেন। আমি দৌড়ে তার কাছে গেলাম। ডক্টর, ওনার কি অবস্থা? উনি ঠিক আছে তো? উনি এখন চিন্তামুক্ত। আমরা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমি একটা হাসি দিলাম। ডক্টর, আমি কি ওনার সাথে দেখা করতে পারি? আপনি ওনার কে হন? জি, মানে আমি ওনার হাজবেন্ড। ও আচ্ছা, যান, কিন্তু ঘুম ভাঙবেন না। ওকে ডক্টর, থ্যাংক ইউ। তারপর এক দৌড়ে ম্যাডামের কক্ষে প্রবেশ করলাম। তারপর দেখলাম ম্যাডাম নিষ্পাপ শিশুর মতো ঘুমিয়ে আছেন। আমি ম্যাডামের মাথার কাছে এসে বসলাম। ম্যাডামের কপালে আমার ঠোঁটের কোমল পরশ এঁকে দিলাম। ঠোঁটের কিস করতেই ম্যাডামের ঘুম ভেঙে গেল। ম্যাম আমাকে ঝাটকা দিয়ে সরিয়ে দিলেন। আমি এখানে কেন? আমি এখনো মরিনি। আর তুই তুই আমার কাছে কেন? তুই তো আমাকে ভালোবাসিস না। আমার ভালোবাসা তো তোর কাছে করুণা মনে হয়। সরে যা এখান থেকে, আমি তোর মুখও দেখতে চাই না। ম্যামকে আর কথা বলতে না দিয়ে ম্যামের ঠোঁট জোড়া চেপে ধরলাম আমার ঠোঁট দিয়ে। ম্যাডাম ধাক্কা দিয়ে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ করলেন, কিন্তু পারলেন না। তারপর তিনি শান্ত হয়ে যান, আমার সাথে রেসপন্স দিচ্ছেন। এভাবে কতক্ষণ ছিলাম জানি না। হঠাৎ কারো কাশির শব্দে আমাদের হুঁশ ফিরল। তাকে দেখলাম আমাদের ভার্সিটির সিনিয়র সিনথিয়া আপু আমার ক্লাসমেটরা দরজায় দাঁড়িয়ে মুচকে আসছে। আমি আর ম্যাডাম দুজনে খুব লজ্জা পেলাম আর নিজেদের সামলে নিলাম। ভার্সিটির সিনিয়র সিনথিয়া, উনি আমার অতীতের ক্রাশ ছিল। একবার প্রপোজও করেছিলাম, উনি রাজি হয়নি। উনি বলে আমি নাকি পিচ্ছি বলা। এবার তো দেখে দিলাম আমি কি পারি, সামনে দেখেন কি হয়। সিনথিয়া আপুকে মিন করে মনে মনে বললাম। তারপর আমি উঠে রিসিপশনে গিয়ে টাকা জমা দিয়ে ম্যাডামের রিলিজ লেটার নিয়ে আসলাম। রুমে ঢুকতেই দেখি সিনথিয়া আপু বাকিরা ম্যাডামের সাথে হেসে হেসে কথা বলছে। আমি ঢুকতেই সিনথিয়া আপু জোরে হেসে বললেন, কি দুলা ভাই, কি খবর? ভালোই তো চলছে সিনেমা। আমি লজ্জা পেয়ে মনে মনে বললাম, তামাশা দেখছো? ক্রাশের মুখেও দুলাভাইয়ের ডাক শুনতে হয়। আল্লাহ, সিনথিয়া আপুর যেন জীবনও বিয়ে না হয়, দোয়া করে দিলাম। তারপর ম্যাডামকে রিলিজ করে ম্যাডামের বাসায় চলে আসলাম। আমি ম্যাডামকে কোলে করে নিয়ে ওনার রুমে শুয়ে দিলাম আর আমি ফ্রেশ হতে আমার রুমে চলে গেলাম। বিকালবেলা ম্যাডামকে দেখতে তার রুমে আসলাম। তারপর ম্যাডামকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ পেলাম না। চিন্তায় পড়ে গেলাম, ম্যাডামের কোনো বিপদ হলো না তো। রুমে এসে ম্যামকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। হঠাৎ দেখি ম্যাম ওয়াশরুম থেকে বের হচ্ছেন। আমাকে দেখা মাত্রই জোরে চিৎকার করে উঠলেন, শয়তান, তুই আমার রুমে কি করছিস? বের হ বলছি। বাহ রে, আমার বউয়ের রুমে আসবো না তো কে আসবে? আমি তোর কেমন বউ? তোর সাথে কোন জন্মে আমার বিয়ে হয়েছে? বিয়ে হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। জানো, তোমাকে আজকে খুব বিশ্রী দেখাচ্ছে। ওয়াক থু। কি বললি তুই? কুত্তা, কান পচা বান্দর, শয়তানের খালাতো ভাই, পেতনি জামাই, রাক্ষসী দেবর আমাকে বিশ্রী দেখাচ্ছে? দাঁড়া, তোর একদিন আর আমার যেই কয়দিন লাগে। আমাকে মারার জন্য ধাওয়া করছেন, আমিও দৌড় দিলাম। আমাকে আর পায় কে? ম্যাডামও আমার পিছনে পিছনে আসছেন, কিন্তু ধরতে পারছেন না। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে স্লিপ কেটে সোজা আমার গায়ের উপর পড়লেন। আমি মেজের সাথে আঘাত পেলাম, মাথা ফেটে রক্ত পড়ছে। আমি ব্যথায় চিৎকার করতে লাগলাম। প্রচণ্ড কান্না করতে করতে ম্যাম বলল, ও মাই গড, কি হয়েছে তোমার? তোমার মাথা ফেটে তো রক্ত পড়ছে। এ আমি কি করলাম তোমার? আমার জন্যই তোমার এমন অবস্থা। ম্যাম তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করেছেন। ডাক্তার বাসায় এসে আমার ট্রিটমেন্ট করলেন। আমি এখনও সেন্স হারাইনি কিনা ম্যাডাম মেডিসিন লিখে দিয়ে ডাক্তার চলে গেলেন। ম্যাম ড্রাইভারকে দিয়ে মেডিসিনগুলো আনালেন। ম্যাম আমার কাছে বসে কান্না করতে লাগলেন। প্লিজ ম্যাম, এভাবে কাঁদবেন না, আমার কিছুই হয়নি। ওই, আমাকে আর একবার ম্যাম ম্যাম বললে আর একটা বাড়ি মাথা ফাটিয়ে দিব। ওকে মাই ডিয়ার সোহানা ম্যাম। আবার ম্যাম? সরি ডিয়ার।
তারপর ম্যাডাম নিজের হাতে আমাকে খাবার খাইয়ে দিলেন, তারপর মেডিসিন খাওয়ালেন। এভাবে প্রায় 1 সপ্তাহ চলতে থাকে। আমিও আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। অনেকদিন পর ভার্সিটিতে যাব ভাবছি, সামনে আবার এক্সাম আছে। ম্যামের গাড়ি করে ভার্সিটিতে রওনা দিলাম। ভার্সিটিতে নেমে ম্যাডাম টিচার্স রুমে আর আমি ক্লাসের দিকে রওনা দিলাম। হলের ভিতরে ঢুকতেই সিনথিয়া আপু তার বান্ধবীরা আমাকে ঘিরে ধরলেন। কি খবর দুলা ভাই, বিয়ে করবেন কবে? কার বিয়ে? কিসের বিয়ে? কার সাথে বিয়ে? কেন, সোহানা ম্যামের সাথে তোর বিয়ে? আরে ধ্যাত, বিয়ে করলে তোমাকে করব, সিনথিয়া আপুকে উদ্দেশ্য করে বললাম। কি বললি? দাঁড়া, এখনই ম্যামকে গিয়ে বলছি। এই না, ম্যামকে কিছু বইল না, উনি আমাকে মেরে ফেলবে। আমি ম্যামকে বিয়ে করব। এই তো গুড বয়। আমি ছাড়া তোমাকে কেউ বিয়ে করবে না। আর ওই তোমার নোয়াখালীয়া বয়ফ্রেন্ড ও না? সিনথিয়া আপুকে মিন করে মনে মনে বললাম। গুড বয় না, সাই। সিনথিয়া আপু ও তার বান্ধবীরা হেসে আমার কাছ থেকে চলে গেল। আমিও ক্লাসে ঢুকে পড়লাম। ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। মনে হয় আমি কোনো জোকার। যাক, সহ্য করে নিলাম, কারণ ওদের হাসির রহস্যটা আমার জানা। সেদিনের মতো ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রাতের বেলায় খাবার খেয়ে দেখলাম ভালো লাগে আর ঘুমও আসতেছে না। ভাবলাম একটু ছাদে গিয়ে সময় কাটানো যাক। তখন জ্যোৎস্না রাত ছিল। আকাশের চাঁদখানা স্পষ্ট দেখা যাচ্ছে। দোলনার উপর বসে চাঁদ দেখতে লাগলাম। সত্যি জ্যোৎস্না রাতের চাঁদ খুবই সুন্দর। ছাদে একাকী বসে চাঁদ দেখা কয়জনের ভাগ্যই বা আছে। হঠাৎ কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম, ভয়ও পেলাম। এত রাতে ছাদে কে আসলো? পিছনে ঘুরে দেখি ম্যাডাম দাঁড়িয়ে আছেন। চাঁদ মিটমিট আলোতে ম্যাডামের অপরূপ সুন্দরী লাগছিল। ম্যাডামকে কি সুন্দর চাহনি, টানা টানা চোখ। যে কেউ প্রথম দেখায় শক্ট খাবে, কিন্তু আমি খাইনি, কারণ উনি প্রথম আমার ওপর ক্রাশ খেয়েছিল। ম্যাম সরি, সোহানা তুমি এত রাতে সাথে কেন? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। রুমে একা একা শুয়ে থাকতে ভালো লাগছে না, ভাবলাম তোমার সাথে গিয়ে গল্প করি, কিন্তু তোমার রুমে গিয়ে তোমাকে পেলাম না। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। অনেক খোঁজাখুঁজির পরে ছাদে এসে পেলাম। এবার বলো, তুমি ছাদে কি করছো? আমারও ভালো লাগছিল না, তাই আসলাম। আচ্ছা, তুমি সিগারেট খাও? আরে না, বাপের জন্মেও খাই নাই। গুড বাই। দেখতে হবে না বট্টাকার? তারপর আমার পাশে বসে কাঁধে মাথা রাখলো। আমি তোমার বড় হলাম কবে? আমাদের বিয়ে বা হলো কবে? হয়নি তো কি হয়েছে, হয়ে যাবে। আমি তোমাকে বিয়ে করব না, কারণ 3rd ইয়ারে সিনথিয়া আপু তোমার আগে আমাকে প্রপোজ করেছিল, আর উনি আমার খুব কেয়ার করে। ম্যামকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? সিনথিয়া তোকে প্রপোজ করেছে? ওর এত বড় সাহস আমার জিনিসে নজর দেয়? ওকে তো আমি মেরেই ফেলবো। বলেই চলে যেতে লাগলো। আমি একটানে পাশে বসিয়ে দিলাম। আমি ম্যামের খুব কাছে চলে আসলাম। দুজনেরই নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ম্যাডামের ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। তারপর যা হলো কি আর বলবো। যাই হোক, এভাবে অনেকক্ষণ চললো। ম্যামও আমাকে ছাড়তে চাইছেন না। কিছুক্ষণ পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলাম। হাঁপানোর শেষে ম্যাম বলল, সাইফুর তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? হঠাৎ এমন কথা কেন বলছো? আমি কোথাও যাব না তোমায় ছেড়ে। না মানে, আমার কেমন জানি ভয় হচ্ছে। আমি সোহানা ম্যামকে জড়িয়ে ধরে বললাম, আমি আমার পাগলি ম্যামটাকে ছেড়ে কোথাও যাব না, সারা জীবন ভালোবাসবো। আচ্ছা আমাকে একটা গান শোনাও। কি? আমি গান শোনাবো? আমি গান পারি না, মিথ্যা বললাম। আমি কিন্তু রেগে যাচ্ছি, যা পারো শোনাও। কি আর করব, বাধ্য হয়ে গাইতে শুরু করলাম। খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, খেপা ছেড়ে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহিনী গোরা মনিজারে মনোহারা, আমি রাধার প্রেমে মাতোয়ারা থাকবো না, না 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 যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে যাব না। ওয়াও, তুমি তো ফাটিয়ে দিয়েছো। তোমার ভয়েস তো খুব সুন্দর। তুমি কোথায় গান শিখেছো? কোথাও না, নিজে নিজেই শিখেছি। আচ্ছা তুমি গান গাইতে পারো না? হ্যাঁ পারি তো,
কিন্তু এখন শোনাবো না, সময় হলে শোনাবো। চলো রুমে যাব, অনেকক্ষণ হলো ছাদে আসলাম। ওকে চলো। আহা, পাটা গেল রে, আমি হাঁটতে পারছি না, আমাকে একটু কোলে করে নিয়ে নাও। না আমি পারবো না। ওকে, তাহলে আমিও যাব না। ওনার অভিনয়ের কাছে হার মানলাম, বাধ্য হয়ে কোলে নিলাম। ও মা, কি ময়দার বস্তা রে! আচ্ছা তুমি কোন গুদামের চাল খাও? ম্যাডামকে রাগানোর জন্য বললাম। কি বলতি? আমি মোটু, আমাকে নামা, আমি যাব না। ম্যামের কপালে চুমু দিয়ে বললাম, রাগ করে না সোনা, আমি তো মজা করে বলছিলাম। তারপর ম্যামকে তার রুমে গিয়ে শুয়ে দিলাম। আমি চলে আসতেই ম্যাম আমার হাত ধরে বললেন, এই, কোথায় যাচ্ছ তুমি? আমার রুমে যাচ্ছি, ঘুমাবো না। না, আজকে তুমি আমার সাথে ঘুমোবে। কি বলো তুমি? তোমার সাথে ঘুমাবো মানে? বিয়ের আগে এসব ভালো না। আমি কিচ্ছু বুঝতে চাই না, কিছু শুনতেও চাই না। তুমি আমার সাথে ঘুমোবে, এটা আমার শেষ কথা। অনেক জোরাজুরির পর রাজি হলাম। তারপর মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ভারত পাকিস্তানের বর্ডার বানিয়ে নিলাম। মধ্যরাতে আমার ঘুম ভেঙেছে, উঠতে চাচ্ছি কিন্তু পারছি না। পরে দেখি ম্যাম বর্ডার ক্রস করে আমার গায়ের উপরে শুয়ে আছেন। আমি আর সরালাম না। ঘুমন্ত অবস্থায় ম্যামকে ঘুমন্ত পরীর মতো দেখাচ্ছে। কোনো এক কবি বলেছেন, ঘুমন্ত অবস্থায় যে নারীকে সুন্দর দেখায় সেই প্রকৃত সুন্দরী। সকালে ম্যামটাকে ঘুম ভাঙলো। এই, ওঠো, আর কত ঘুমোবে? ম্যামকে জোরে ধরে বললাম, আর একটু ঘুমাতে দাও না। ওঠো বলছি, নয়তো পানি ঢেলে দিব। আর কথা না বলে উঠে পড়লাম। দুজনেই ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। প্রথম বর্ষের পরীক্ষাও শুরু হয়ে গেছে। ভালোভাবেই পরীক্ষাটা দিলাম। পরীক্ষার পর প্রতি বছরই ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবারও করা হলো। আমি গান গাওয়ার জন্য নাম লেখালাম ম্যামের অনুরোধে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। প্রতিযোগীরা যে যার মতো পরিবেশন করলো। এবার আমার পালা। আমি গান গাইতে শুরু করলাম। ও হো না, একটু তুমি হাসো না। ও হো না, পেছন ফিরে চাহো না। ও হো না, একটু তুমি হাসো না। ও হো না, কেন ভালোবাসো না? প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি, তোমার দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না। আমার রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবে তোমায় কিভাবে পাবো আমি। তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার মন, কোন কালো চুল দেখে পাগল যে আমি এখন হৃদয়ের কথা আমি বললি কারে, বাসে না কেহ ভালো, আমি ভালোবাসি তারে। অহো না, একটু কথা কহো না। অহো না, পেছন ফিরে চাহো না। অহো না, কেন ভালোবাসো না? অহো না, একটু তুমি হাসো না। গান গাওয়া শেষ করলাম। সবাই করতালিতে ব্যস্ত। আমার মেয়ে ক্লাসমেটরা সবাই আমার সাথে সেলফি তোলার জন্য আসলো। ম্যাম দূর থেকে সব দেখছে। উনি তো রেগে আগুন। এই রে, আমি গেলাম, এখন কি করি? ম্যাম বেরের মধ্যে এসে আমার হাত ধরে সবার সামনে থেকে টেনে নিয়ে আসলেন। তারপর আমাকে নিয়ে গাড়িতে বসালেন। রাস্তায় কেউ কারোর সাথে কথা বলছে না, দুজনে নীরবতা পালন করছি। ম্যামকে দেখে বোঝা যাচ্ছে উনি প্রচণ্ড রেগে আছেন। আমি নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে সোহানা, কথা বলছো না কেন? আর এরকম রেগে আছো কেন? ম্যাম আমার কথার উত্তর না দিয়ে গাড়ি চালাচ্ছেন। আমরা বাসার সামনে চলে আসলাম। ম্যাম গাড়ি থেকে নেমে আমার হাত ধরে টেনে টেনে তার রুমে নিয়ে গেলেন। তারপর বেডের উপরে ফেললেন। নিজের স্মার্টফোন বের করে আমার বুকের উপরে উঠে ছবি তুলতে লাগলেন। সোহানা, কি করছো এসব? পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি দেখবো আজ তুই কত সেলফি তুলতে পারিস। আমাকে ছেড়ে অন্য মেয়েদের সাথে সেলফি তোলা হচ্ছে। তুমি এই জন্য রেগে আছো? বিশ্বাস করো, আমি ওদের সাথে ইচ্ছে করে সেলফি তুলি নাই, ওরাই জোর করে সেলফি তুললো। তুই কি কচি খোকা যে ওরা বললো আর তুই তুললি? আমি ম্যামকে জোরে ধরে বললাম, সরি আমার বেবিটা, আর কখনো এমন হবে না, আর সেলফি তুলবই না। ম্যাম আমার বুকে মুখ গুজে কান্না করতে করতে বললেন, তুমি কেন বোঝো না? আমি তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না। এই কানে ধরলাম, আর এমন হবে না, এবার কান্না থামাও প্লিজ। তারপর ম্যাম কান্না থামিয়ে ফ্রেশ হতে চলে গেলেন। আমিও আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম।
এদিকে আমার প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট দিয়েছে। আমি রেজাল্ট দেখতে ভার্সিটিতে চলে গেলাম। রেজাল্ট দেখে আমি তো পুরাই অবাক, অনেক ভালো রেজাল্ট করেছি। আসলে সব কিছু ম্যামের জন্যই সম্ভব হয়েছে। তিনি আমাকে হেল্প না করলে হয়তো ভালো রেজাল্ট করতে পারতাম না। ভাবলাম তাড়াতাড়ি ম্যামকে গিয়ে ধন্যবাদ দেব। হাসি মুখে ভার্সিটি থেকে বের হতে লাগলাম। পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল, মেয়েলি কণ্ঠে। হাই, আমি সুমি, তোমার ক্লাসমেট, অ্যান্ড কংগ্রাচুলেশন ফর মেক এ ব্রিনিয়াল রেজাল্ট। থ্যাংক ইউ শিমু। আমরা কি বন্ধু হতে পারি? ও শিওর, কেন নয়। তারপর শিমুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম আমি তো অবাক। দেখি ম্যাম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঝরাচ্ছেন। আমি আস্তে আস্তে গিয়ে ম্যামকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ম্যাম চমকে উঠলেন, পেছনে ফিরে তাকিয়ে দেখে আমি। ও তুমি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম হঠাৎ এভাবে। সোহানা, আমি বেস্ট রেজাল্ট করেছি। বলো কি? কংগ্রেচুলেশনস ফর মেক এ গুড রেজাল্ট। আই বলো না, আমাকে বিয়ে করবে কবে? আমার আর দেরি সহ্য হচ্ছে না। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারছি না। আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর গ্রামে গিয়ে বাবা মার কাছে গিয়ে তোমার ব্যাপারে বলবো। তখনই তাদের বলে তোমাকে বিয়ের কথা বলবো। আর অনেকদিন হলো বাবা মাকে দেখি না, তাদের দেখতে খুব ইচ্ছে হচ্ছে গো। ম্যাম আমাকে চুমু খেয়ে বলল, এই তো আমার বাবুটা লক্ষ্মী ছেলের মতো কথা বলছে। কবে যাচ্ছ গ্রামে? আমাকে সঙ্গে নিয়ে যাবে কিন্তু। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। না, তোমাকে এখন নিয়ে যাওয়া যাবে না, সবাই খারাপ ভাবে। আগে সব ঠিক করি, তারপর তোমাকে নিয়ে যাব। ওকে আমার বাবুটা, তুমি যা বলবে তাই হবে। এবার আমাকে ছাড়ো প্লিজ, আমি ফ্রেশ হব। ওকে যাও, ফ্রেশ হও গিয়ে। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। হঠাৎ কিসের যেন কাঁপাকাঁপি অনুভব করলাম। ভাবলাম আবার ভূমিকম্প হলো না তো। পরে দেখি মোবাইল সাইলেন্ট করা। মোবাইলে কে যেন কল করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। ওপাশ থেকে মেইলি কণ্ঠে বলল, হ্যালো, হ্যালো, কে? আমি আরে আমিটাকে। আমি সুমি, তোমার ক্লাসমেট। তুমি হঠাৎ কি মনে করে? না, এমনি। কি করো? এই তো বসে আছি। আচ্ছা, বিকেলে একটু দেখা করতে পারবে পার্কে? কেন? দরকার আছে, প্লিজ না করো না। ওকে, আসবো। আমি রেডি হয়ে পার্কের দিকে রওনা দিলাম। গিয়ে দেখি আশেপাশে সব কাপড়রা নিজেদের মধ্যে কারবার করছে। বাকিটা আপনারা বুঝে নেন, আমি বলবো না। একটু দূরে গিয়ে দেখি শিমু একটা বেঞ্চে বসে আছে। আমি কাছে এসে বসলাম। মেয়েটাকে আজ অনেক কিউট লাগছে। গোলাপি একটা শাড়ি পরে আসছে। তারপর শিমু আমাকে যা বলল আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারছি না। সাইফুর, তোমাকে কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না, কিন্তু আমাকে আজ বলতেই হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না। শিমু, তুমি কি বলবে পরিষ্কার করে বলো। আর এত ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার ভালো বন্ধু, তাই না? তো এত আমতামটা করছো কেন? সাইফুর, আমি আজ পর্যন্ত কোনো ছেলের দিকে ভালো করে তাকাইনি, আর কেউ আমার দিকে তাকানোর সাহসও পাচ্ছে না। কারণ আমার বাবা এখানকার এমপি আর ভাইয়ারা বড় লিডার। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন আমার ভালো লেগেছিল। আমি ভেবেছিলাম হয়তো এটা আমার আবেগ। পরে দেখলাম এটা কোনো আবেগ না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না, প্লিজ। শিমুর কথা শুনে আমার গা থেকে ঘাম বের হচ্ছে। আমি কোনো কথা বলতে পারছি না। কি হলো সাইফুর, কথা বলো না কেন? বলো তুমি আমাকে ভালোবাসো। শিমু, তুমি যা বলছো তা কখনোই সম্ভব নয়। আমি তোমাকে ভালো বন্ধু ভাবি, এর চেয়ে বেশি ভাবতে পারি না। আর তার চেয়ে বড় কথা হলো আমার গার্লফ্রেন্ড আছে। দয়া করে এসব বলে আমাদের বন্ধুত্বটা নষ্ট করো না। আমার কথাগুলো শুনে শিমু অজরে কান্না করতে লাগলো। খুব কষ্ট হচ্ছে ওর জন্য, কিন্তু কি করব, আমার হাত তো বাঁধা। শিমু কান্না করতে করতে বলল, মনে রেখো, এ জীবনে তোমাকে না পাই তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো। কখনো আমাকে দেখতে পারবে না। শিমু প্লিজ পাগলামো করো না। আমরা সারা জীবন ভালো বন্ধু হয়ে থাকবো। আমাকে কথা বলতে না দিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমি মূর্তি হয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম। কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটা আবার কি না কি করে বসে। যেদি মেয়ে, না না, আমি সোহানার সাথে প্রতারণা করতে পারবো না। যে মানুষটা আমাকে এত ভালোবাসে, আমি কিভাবে তাকে ছেড়ে যাব? না, আমি এটা করতে পারবোই না। এসব ভাবতে ভাবতে বাসা চলে আসলাম।
বাসায় এসে রুমে গিয়ে বসে পড়লাম আর ঘটনাগুলো ভাবতে লাগলাম। এমন সময় সোহানা ম্যাম আমার রুমে আসলো। সাইফুর, তোমার কি হয়েছে? এমন মনমরা হয়ে বসে আছো কেন? প্লিজ আমাকে সব খুলে বলো। আমি আর সহ্য করতে না পেরে ম্যামকে জড়িয়ে ধরে কান্না করতে করতে লাগলাম। সাইফুর প্লিজ কান্না করো না, আমি স্থির থাকতে পারছি না। তারপর কান্না থামিয়ে ম্যামকে সব খুলে বললাম। সোহানা, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি ছাড়তে পারবো না। সোহানাকে জড়িয়ে ধরে কান্না করে বললাম। ম্যাম আর স্থির থাকতে না পেরে ধরে কান্না শুরু করলেন। জানো সোহানা, আমার খুব ভয় হয়, কারণ ওর ভাইয়া খুব ভয়ঙ্কর গুন্ডা বদমাস। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে, প্রচণ্ড ভেঙে গিয়ে আমি। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কেউ আমাদের কোনো কিছু করতে পারবে না। আল্লাহ আমাদের সাথে আছে। পরে ম্যামকে জড়িয়ে ধরে কতক্ষণ কান্না করছিলাম জানি না। ওদিকে শিমুর কোনো খাওয়া দাওয়া নেই, দরজা বন্ধ করে শুধু কান্না করে, না খেয়ে রোগা হয়ে গেছে। শিমু, বোন আমার, তোর কি হয়েছে বল আমাকে। কেউ কি তোকে কিছু বলেছে? তুই শুধু একবার ওর নাম বল, আমি ওর মাথায় তোর পায়ের কাছে নিয়ে আসবো। তোর কান্না আমার আর সহ্য করতে পারছি না। ভাইয়া, আমি সাইফুরকে ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচবো না। ওকে তুমি আমার কাছে এনে দাও প্লিজ, প্লিজ ভাইয়া। বোন, তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক তোর ভালোবাসার মানুষকে তোর কাছে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো ভাইয়া? সাইফুরকে আমার কাছে নিয়ে আসবে? হ্যাঁ রে বোন, সত্যি। এবার চল, খাবি। তারপর শিমুর ভাই শিমুকে নিজ হাতে খাবার খাইয়ে দিলেন। তারপর শিমুর ভাই ওর কিছু ছেলে আসলো ম্যামের বাসায়। ক্রিং 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 বেল বাজলো। ম্যাম এসে দরজা খুলে দিল। আপনারা কারা? এখানে কি চান? কাকে খুঁজছেন? আমি শিমুর ভাই, সাইফুরকে নিতে এসেছি। আমার বোন ওকে ভালোবাসে, ওর জন্য খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। ও কোথায়? ওকে ডেকে দিন। ও বাসায় নেই। আর শুনুন, সাইফুর শিমুকে ভালোবাসে না, ও শুধু আমার ভালোবাসা। আপনারা এখন আসতে পারেন। দেখুন, ভালোই ভালোই বলছি, ওকে ডেকে দিন, আমরা ওকে শিমুর কাছে নিয়ে যাব। বললাম তো ও বাসায় নেই। আমরা যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, আমরা আবার আসব। আর আমার বোনের সুখের জন্য আমি কারো প্রাণ নিতেও দ্বিধাবোধ করব না। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাই। এইসব হুমকি ধুমকি দিয়ে শিমুর ভাই ও তার লোকেরা চলে গেল। কিছুক্ষণ পর বাসায় আসলাম। সোহানা, তুমি কোথায়? সোহানার কোনো আলাপ পাচ্ছি না। ওনার রুমে গেলাম, দেখি ম্যাম কান্না করতে করতে বালিশ ভিজিয়ে ফেলেছে। আমি কাছে আসতেই আমাকে দৌড়ে এসে জোরে ধরে কান্না শুরু করলো। তারপর আমি বললাম, কি হয়েছে সোহানা, এভাবে কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। জানো, শিমুর গুন্ডা ভাই এসেছিল তোমাকে নিয়ে যেতে, আর বলছে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিবে। তুমি বলো কোথাও যাবে না আমাকে ছেড়ে? আমার পাগলি ম্যাম, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আর শিমুর ভাইকে আমি দেখে নেব, তুমি থাকো, আমি আসছি। না না, তুমি কোথাও যাবে না, ওরা তোমাকে মেরে ফেলবে, ওরা খুব খারাপ। আমার কিছুই হবে না, আমি যাবো আর আসবো। তারপর সেখান থেকে শিমুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর প্রতিমধ্যে দেখলাম শিমুর ভাই ও তার লোকেরা একটা দোকানে বসে চা খাচ্ছে। আমি তাদের কাছে যেতেই, এই ছেলে, এদিকে আসো। আমি তাদের কাছে আসলাম। আমরা তোমাকেই খুঁজছিলাম, চলো, শিমু তোমাকে যেতে বলেছে। তারপর শিমুর ভাই আমার হাত ধরে টানতে লাগলো। আমি ঝাটকা দিয়ে হাতটা ছাড়িয়ে নিলাম। শুনুন, শিমু আমার ভালো বন্ধু, ওকে আমি বন্ধুর চোখে দেখি, ভালোবাসি না। আপনারা দয়া করে আমাকে ডিস্টার্ব করবেন না। আমি চলে যেতেই শিমুর ভাইরা আমার হাত আবার ধরে ফেললো। আমি হাত ছাড়িয়ে রাগে ঠাস ঠাস করে শিমুর ভাইয়ের গালে চর বসিয়ে দিলাম। আপনাকে কতবার বলবো আমি শিমুকে ভালোবাসি না, আমি সোহানা ম্যামকে ভালোবাসি। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলেছিস? এই বলে পেছন থেকে একজন আমার মাথায় আঘাত করলো। আমি সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়লাম। মাথা ফেটে অজরে রক্ত পড়ছে। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফিরে দেখলাম আমি চার দেয়ালের ভেতরে, মাথায় ব্যান্ডেজ করা, নড়তে পারছি না, শরীর প্রচণ্ড ব্যথা করছে। সেই দিকে সোহানা ম্যাম আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। আমি ওর মাথায় আস্তে করে হাত ছোঁয়ালাম। ও চমকে উঠল। সোহানা, কাঁদছো কেন? দেখো, আমার কিছুই হয়নি, আমি একদম ঠিক আছি। তোমাকে কতবার বলেছি ওদের কাছে যেতে না,
তুমি আমার কথা শুনলে না, তাই আজ এদিন দেখতে হলো। আর যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম বলতে পারো? কেন, ভালো একটা ছেলে দেখে বিয়ে করে ফেলতে। সোহানাকে রাগানোর জন্য বললাম। কি বললি কুত্তা? আজ তোকে আমি মেরে ফেলবো। এ বলে আমাকে মারতে শুরু করলো। সরি, আমি তোমাকে রাগানোর জন্য বলেছি, মুচকি হেসে বললাম। আমাকে রাগিয়ে তোর খুব ভালো লাগে তাই না? ওদিকে শিমুর ভাই তার বাসায় গেল। শিমু ভাইকে দেখে দৌড়ে আসলো। ভাইয়া, সাইফুর কোথায়? ওকে এনেছো? ও নিশ্চয়ই গাড়িতে। যাই, ওকে নিয়ে আসি। ও আসেনি। কি বলছো ভাইয়া? ও আসেনি মানে? কোথায় ও? ওকে নিয়ে আনতে গিয়েছিলাম, ও আসেনি। ও তোকে ভালোবাসে না, ও সোহানা নামের একটা মেয়েকে ভালোবাসে। আমি হাত ধরে আনতে গেলাম, তখনই ও আমাকে চড় মেরেছে। তাই আমিও রেগে ওকে মেরে রাস্তায় ফেলে এসেছি। তুই ওকে ভুলে যা। তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার? আমি ওকে আমার কাছে নিয়ে আনতে বলেছি, মেরে ফেলতে নয়। তার ভাই অবাক হয়ে শিমুর দিকে তাকিয়ে আছে। শিমু সেখান থেকে দৌড়ে হাসপাতালে চলে গেল। তখনও সোহানা আমার বুকে মাথা দিয়ে আছে। শিমু দরজায় দাঁড়িয়ে সব দেখছে। আস্তে কাশি দিল সোহানা, আর আমি চমকে উঠলাম। আসতে পারি? আরে শিমু, আসো ভেতরে। সাইফুর, আই এম সরি। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি বুঝে গেছি, জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুমি সোহানা ম্যামকে নিয়ে সুখে থাকো। আমি তোমার বন্ধু হয়েই থাকবো আজীবন। শিমু, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছো আমাকে প্রচুর ভালোবাসো বলেই করেছো। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমরা থাকো, আমি তাহলে এখন আসি। তারপর শিমু কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যায়। সোহানা হাসপাতালে থেকে রিজাইন লেটার নিয়ে বাসায় নিয়ে আসলো। সোহানা, আমি আর দেরি করব না, গ্রামে যাব, বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। তুমি সত্যি বলছো? সত্যি। আমি গ্রামে চলে আসলাম সোহানার কাছে থেকে বিদায় নিয়ে। ট্রেন থেকে নেমে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের মানুষের মাঝে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের বাড়িটার কোনো পরিবর্তন নেই, আগের মতোই আছে। বাড়িতে আসতেই, মা, মা দেখো ভাইয়া এসেছে। আমার পিচ্চি বোন তাহা। মা বাবার তাহমিনার চিৎকার শুনে বাইরে চলে আসলো। মা আমাকে জোরে ধরে কান্নাকাটি শুরু করলো। মা প্লিজ কেঁদো না, আমি আসছি তো। দীর্ঘ অনেক দিন মা বাবার সাথে কোনো যোগাযোগ ছিল না। চল বাবা, আগে ঘরে চল। খাবার খেতে খেতে মা বাবাকে সব খুলে বললাম। ঢাকায় ঘটে যাওয়া ঘটনা। মা বাবাকে সোহানার ছবি দেখালাম। সোহানাকে বাবা মার খুব পছন্দ হয়েছে। মা জানো, সোহানার কেউ নেই পৃথিবীতে। তোমরা যদি বলো আমি ওকে আসতে বলবো। ওকে বাবা, তুই তাড়াতাড়ি বৌমাকে আসতে বল। বৌমার চাঁদ মুখখানা দেখতে খুব ইচ্ছে করছে। তারপর আমি তাড়াতাড়ি সোহানাকে ফোন দিলাম। সোহানা সাথে সাথে ফোন রিসিভ করলো। হ্যালো সোহানা, কেমন আছো? সাইফুর, তোমাকে ছাড়া আমি ভালো নেই। পাগলি একটা। শোনো, তুমি কালকে চলে আসবে আমাদের বাড়িতে। তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার যে কি খুশি লাগছে। তারপর সোহানা আমাদের বাড়িতে চলে আসলো। আমি ওকে স্টেশন থেকে রিসিভ করে এনেছি। মা দেখো, ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে, তাতেই আসো, দেখে যাও। মা বাবা সবাই আসলো। সোহানা সবার পাশে সালাম করলো। ওমা, আমার বৌমা কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ, একদম পরীর মতো। কথা না বলে বৌমাকে ঘরে নিয়ে চলো। তারপর আমরা ঘরে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। সোহানা মা, আমি চাই তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দিতে, যেহেতু তোমরা দুজন দুজনকে আগে থেকেই পছন্দ করো। তোমার কি মত? আম্মু, আপনারা যা ভালো মনে করেন তাই। ঠিক আছে মা, তুমি তোমার রিলেটিভ সবাইকে আসতে বলো। আমি এই সপ্তাহে তোমাদের বিয়ে দিতে চাই। ওকে বাবা। আমি রুমে গিয়ে খুশিতে ব্রেক ডান্স দিতেছি। শেষ পর্যন্ত ম্যামকে নিজের করে পাবো, ইয়াহু। এর মধ্যে সোহানা আমার রুমে এসে হাজির। আমার এই অবস্থা দেখে হাসতে শুরু করলো। আমি লজ্জায় শেষ। দূর, কিসের লজ্জা, হবু বউয়ের সামনে। কি ব্যাপার সাহেব, এত খুশি কেন আজকে? তুমি এসব বুঝবা না, ছোট মানুষ। কি? আমি ছোট মানুষ? দাঁড়াও, এখন দেখাবো ছোট মানুষ কি করতে পারে। কি করবা?
সোহানা আমার দিকে এগিয়ে আসতে আমি পেছনে আসছি। পেছনে যেতেই খাটের উপরে পড়ে গেলাম। সোহানা আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো হাইনার মতো, নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমার দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম দুজনেই। আমি সরানোর চেষ্টা করলাম কিন্তু ও সরল না। বুঝলাম না আজকে সরানোর এত শক্তি কোথা থেকে আসলো। মনে হয় গরু গোস্ত খেয়ে এসেছে। দীর্ঘ 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম, দম যায় যায় অবস্থা। শোনো, বাকি আদরটুকু বাসর রাতের জন্য তুলে রাখলাম। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আজ কেমন হিংস্র হয়ে গেছে, মনে হয় খেয়ে ফেলবে আমাকে। সোহানা প্লিজ এখন যাও, আমি খুব ক্লান্ত। ওকে, যাচ্ছি। তারপর সোহানা আমার রুম থেকে চলে গেল। আমার কেমন যেন খুশি খুশি লাগতেছে। সোহানা ম্যামকে নিজের বউ হিসাবে পাবো ভাবতেই গা শিউরে ওঠে। আজ শুক্রবার, আমার আর সোহানা ম্যামের বিয়ে। আমরা আজ জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বিয়েতে অনেককে দাওয়াত দিলাম, শিমুকেও দাওয়াত দিলাম, সর্বশেষ দাওয়াত দিলাম আমার পূর্বের ক্রাশ সিনথিয়া আপুকে। উনি নাকি বিরিয়ানি রান্না না করলে আমার বিয়েতে আসবেই না। ভাবতেছি ওনার জন্য স্পেশালভাবে টিকটিকির ভুনা, ব্যাঙের ফ্রাই, ব্রেড, মশা মাছির ঝোল রান্না করেছি। আমার দর্শকরা আপনারাও কিন্তু আসবেন। বলতে না বলতে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো ভালোভাবে। আমাদের বাসার ঘর সাজানোর দায়িত্ব পড়লো সিনথিয়া আপু ও শিমুর উপর। ঠেলা সামলাও, ওরা দুজনেই খুব সুন্দর করে বাসার ঘরটাকে সাজিয়েছে। আমি ছাদের উপরে বসে আছি, রুমে যেতে ভয় লাগছে। আসলে প্রথম বিয়ে করেছি তো, তাই একটু আনইজি লাগতেছে। সমস্যা নেই, ভবিষ্যতে আরও বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। পেছনে ঘুরে দেখি সিনথিয়া আপু ও শিমু আমার দিকে রাগি লুক নিয়ে এগিয়ে আসছে। কাছে এসেই দুজন আমার কান টেনে ধরলো। নতুন বউকে ঘরে বসিয়ে রেখে এখানে এসে হাওয়া খাওয়া হচ্ছে, তাই না? আসলে প্রথম বিয়ে করেছি, একটু ভয় লাগছে। তোমরা একটু আসো না আমার সাথে। কি বললি শয়তান? আমরা তোর বাসর ঘরে যাব তোর আর ম্যাডামের সিনেমা দেখার জন্য? তারপর আমার কান ধরে টেনে নিচে নিয়ে আসলো, ধাক্কা দিয়ে রুমে ঢুকে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। আমি রুমে ঢুকে দেখি মোর বউ রুমে নাই। ও মোর আল্লাহ, মোর বউ কই গেছে? মাগো, মোর বউ কই গেছে? কমে গেছে। সারা ঘর খুঁজলাম, খাটের নিচে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এত আশা ছিল বাসর রাতে বিড়াল মারবো, সে আশাটা মনে হয় পূরণ হবে না মনে হচ্ছে। ও মা, কিছুক্ষণ পর দেখি সোহানা ওয়াশরুম থেকে বের হচ্ছে, গায়ে নাইট ড্রেস, বিয়ের শাড়ি নাই। সোহানা, তোমার গায়ে বিয়ের শাড়ি কমবে, আর তুমি আমার পাশে সালাম করলাম না, ব্যাপারটা কি? ওই বিচে তোরা কিসে সালাম করবো রে? চল, তোরে আজকে খেলা দেখামো। কি খেলা দেখাইবা? ভয় পেয়ে বললাম। তারপর সোহানা আমার বুকের উপরে উঠে বসে পড়লো এবং আমার ঠোঁট কামড়ে ধরলো। এই কি করো? সবাই দেখতেছে তো। কই, কে দেখে? আরে আমার দর্শকেরা। পাঠক পাঠিকারা, তোমরা এখন যাও, আমরা এখন সিনেমা দেখাবো। সারা রাত শুটিং করে আমি খুব ক্লান্ত। সকালে চোখ মেলে দেখি সোহানা স্নান করে এসে চুল মুছতেছে। ওকে দেখেই কন্ট্রোল হারিয়ে ফেলেছি। মেয়েটাকে আজ অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আমি বিছানা থেকে উঠে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও চমকে উঠল, ফিরে দেখলো আমি। তুমি উঠছো তাহলে? তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হও, সবাই ডাকছে। এই শোনো, আমাকে একটু আদর করো প্লিজ। যা দুষ্টু ছেলে, রাতের কথা মনে নেই? শোনো না, আমার না টুইন বেবি পছন্দ, আমাকে এনে দেবে? 2টা কেন? তুমি চাইলে একটা ক্রিকেট টিমের ব্যবস্থা করবো। যা দুষ্টু ফাজিল ছাড়া, আমার বুঝি লজ্জা করে না? তারপর আমরা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম, আমাদের পুরনো ঠিকানায়। আমাদের সংসারটা খুব সুখেই চলছে। আমার একটা কিউট বেবি হয়েছে, না মানে আমাদের হয়েছে, নাম মুবাশশিরা। আসলে আমি একটা বেবি, আমার আবার বেবি হয়েছে, ভাবা যায় এগুলো। পরের দিন সোহানা রান্নাঘরে রান্না করতেছে। কি ঘ্রাণ, দেখতে হবে না কার বউয়ের হাতের রান্না। আমি রান্নাঘরে গিয়ে সোহানার কোমর জুড়ে ধরলাম। ও কিছুটা কেঁপে উঠলো। আমি ওর ঘাড়ে ঠোঁট ছোঁয়ালাম। আচ্ছা, তুমি সারাদিন এত রোমান্টিক হও কেন বলো তো? যাও, এখন আমি রান্না করব, তা না হলে না খেয়ে থাকতে হবে। না, আমি একটা উম্মা খাবো। চুম্মা খেলে চলবে না, খাবারও খেতে হবে। খাবার না খেলে এই রোমান্টিকতা থাকবে না। কি হচ্ছে এখানে? আমাকে খেতে পাতিয়ে দিয়ে আম্মুকে
আদল কলা হতে, তাই না মা? আম্মু, তুমি শুধু আব্বুকেই আদল কলো, আমাকে একটু আদল কলো না। কাঁদতে কাঁদতে বলল আমার মেয়ে মুবাশশারা। এভাবেই চলতে থাকলো আমাদের খুনসুটি মিশ্রিত সংসার। দোয়া করেন আমরা যেন সুখী হই। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো গল্পটা অনেক ছোট ছিল, এর জন্য আমি দুঃখিত। গল্পটা আরও বড় করতে পারতাম, কিন্তু করলাম না। যাই হোক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে আমাদের নতুন গল্পগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে রাগিয়ে তোর খুব ভালো লাগে, তাই না? ওদিকে শিমুর ভাই তার বাসায় গেল। শিমু ভাইকে দেখে দৌড়ে আসলো। ভাইয়া, সাইফুর কোথায়? ওকে এনেছো? ও নিশ্চয়ই গাড়িতে। যাই, ওকে নিয়ে আসি। ও আসেনি। কি বলছো ভাইয়া? ও আসেনি মানে? কোথায় ও? ওকে নিয়ে আনতে গিয়েছিলাম, ও আসেনি। ও তোকে ভালোবাসে না, ও সোহানা নামের একটা মেয়েকে ভালোবাসে। আমি হাত ধরে আনতে গেলাম, তখনই ও আমাকে চড় মেরেছে। তাই আমিও রেগে ওকে মেরে রাস্তায় ফেলে এসেছি। তুই ওকে ভুলে যা। তোমার সাহস কি করে হলো আমার ভালোবাসার মানুষের গায়ে হাত তোলার? আমি ওকে আমার কাছে নিয়ে আনতে বলেছি, মেরে ফেলতে নয়। তার ভাই অবাক হয়ে শিমুর দিকে তাকিয়ে আছে। শিমু সেখান থেকে দৌড়ে হাসপাতালে চলে গেল। তখনও সোহানা আমার বুকে মাথা দিয়ে আছে। শিমু দরজায় দাঁড়িয়ে সব দেখছে। আস্তে কাশি দিল সোহানা, আর আমি চমকে উঠলাম। আসতে পারি? আরে শিমু, আসো ভেতরে। সাইফুর, আই এম সরি। আমার ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি বুঝে গেছি, জোর করে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তুমি সোহানা ম্যামকে নিয়ে সুখে থাকো। আমি তোমার বন্ধু হয়েই থাকবো আজীবন। শিমু, আমি কিছু মনে করিনি। তুমি যা করেছো আমাকে প্রচুর ভালোবাসো বলেই করেছো। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। তোমরা থাকো, আমি তাহলে এখন আসি। তারপর শিমু কান্না করতে করতে সেখান থেকে চলে গেল। আমার সুস্থ হতে প্রায় 2 সপ্তাহ সময় লেগে যায়। সোহানা হাসপাতালে থেকে রিজাইন লেটার নিয়ে বাসায় নিয়ে আসলো। সোহানা, আমি আর দেরি করব না, গ্রামে যাব, বাবা মার সাথে কথা বলে আমাদের বিয়ের কাজটা সেরে ফেলবো। তুমি সত্যি বলছো? সত্যি। আমি গ্রামে চলে আসলাম সোহানার কাছে থেকে বিদায় নিয়ে। ট্রেন থেকে নেমে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। গ্রামের মানুষের মাঝে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আমাদের বাড়িটার কোনো পরিবর্তন নেই, আগের মতোই আছে। বাড়িতে আসতেই, মা, মা, দেখো ভাইয়া এসেছে। আমার পিচ্চি বোন তাহা। মা বাবার তাহমিনার চিৎকার শুনে বাইরে চলে আসলো। মা আমাকে জোরে ধরে কান্নাকাটি শুরু করলো। মা প্লিজ কেঁদো না, আমি আসছি তো। দীর্ঘ অনেক দিন মা বাবার সাথে কোনো যোগাযোগ ছিল না। চল বাবা, আগে ঘরে চল। খাবার খেতে খেতে মা বাবাকে সব খুলে বললাম, ঢাকায় ঘটে যাওয়া ঘটনা। মা বাবাকে সোহানার ছবি দেখালাম। সোহানাকে বাবা মার খুব পছন্দ হয়েছে। মা জানো, সোহানার কেউ নেই পৃথিবীতে, তোমরা যদি বলো আমি ওকে আসতে বলবো। ওকে বাবা, তুই তাড়াতাড়ি বৌমাকে আসতে বল। বৌমার চাঁদ মুখখানা দেখতে খুব ইচ্ছে করছে। তারপর আমি তাড়াতাড়ি সোহানাকে ফোন দিলাম। সোহানা সাথে সাথে ফোন রিসিভ করলো। হ্যালো সোহানা, কেমন আছো? সাইফুর, তোমাকে ছাড়া আমি ভালো নেই। পাগলি একটা। শোনো, তুমি কালকে চলে আসবে আমাদের বাড়িতে। তুমি সত্যি বলছো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার যে কি খুশি লাগছে। তারপর সোহানা আমাদের বাড়িতে চলে আসলো। আমি ওকে স্টেশন থেকে রিসিভ করে এনেছি। মা, দেখো ভাইয়া ভাবিকে নিয়ে এসেছে, তাতেই আসো, দেখে যাও। মা বাবা সবাই আসলো। সোহানা সবার পাশে সালাম করলো। ওমা, আমার বৌমা কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ, একদম পরীর মতো। কথা না বলে বৌমাকে ঘরে নিয়ে চলো। তারপর আমরা ঘরে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। সোহানা মা, আমি চাই তাড়াতাড়ি তোমাদের বিয়েটা দিয়ে দিতে, যেহেতু তোমরা দুজন দুজনকে আগে থেকেই পছন্দ করো। তোমার কি মত? আম্মু, আপনারা যা ভালো মনে করেন তাই। ঠিক আছে মা, তুমি তোমার রিলেটিভ সবাইকে আসতে বলো। আমি এই সপ্তাহে তোমাদের বিয়ে দিতে চাই। ওকে বাবা। আমি রুমে গিয়ে খুশিতে ব্রেক ডান্স দিতেছি। শেষ পর্যন্ত ম্যামকে নিজের করে পাবো। ইয়াহু!
এরই মধ্যে সোহানা আমার রুমে এসে হাজির। আমার এই অবস্থা দেখে হাসতে শুরু করলো। আমি লজ্জায় শেষ। দূর, কিসের লজ্জা, হবু বউয়ের সামনে। কি ব্যাপার সাহেব, এত খুশি কেন আজকে? তুমি এসব বুঝবা না, ছোট মানুষ। কি? আমি ছোট মানুষ? দাঁড়াও, এখন দেখাবো ছোট মানুষ কি করতে পারে। কি করবা? সোহানা আমার দিকে এগিয়ে আসতে আমি পেছনে আসছি। পেছনে যেতেই খাটের উপরে পড়ে গেলাম। সোহানা আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়লো হাইনার মতো। নিজের ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরলো। আমার দম বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম দুজনেই। আমি সরানোর চেষ্টা করলাম, কিন্তু ও সরল না। বুঝলাম না আজকে সরানোর এত শক্তি কোথা থেকে আসলো। মনে হয় গরু গোস্ত খেয়ে এসেছে। দীর্ঘ 5 মিনিট পর আমাকে ছেড়ে দিল। আমি হাঁপাতে লাগলাম, দম যায় যায় অবস্থা। শোনো, বাকি আদরটুকু বাসর রাতের জন্য তুলে রাখলাম। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা আজ কেমন হিংস্র হয়ে গেছে, মনে হয় খেয়ে ফেলবে আমাকে। সোহানা প্লিজ এখন যাও, আমি খুব ক্লান্ত। ওকে, যাচ্ছি। তারপর সোহানা আমার রুম থেকে চলে গেল। আমার কেমন যেন খুশি খুশি লাগতেছে। সোহানা ম্যামকে নিজের বউ হিসাবে পাবো ভাবতেই গা শিউরে ওঠে। আজ শুক্রবার, আমার আর সোহানা ম্যামের বিয়ে। আমরা আজ জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। বিয়েতে অনেককে দাওয়াত দিলাম, সিমিকেও দাওয়াত দিলাম, সর্বশেষ দাওয়াত দিলাম আমার পূর্বের ক্রাশ সিনথিয়া আপুকে। উনি নাকি বিরিয়ানি রান্না না করলে আমার বিয়েতে আসবেই না। ভাবতেছি ওনার জন্য স্পেশালভাবে টিকটিকির ভুনা, ব্যাঙের ফ্রাই, ব্রেড, মশা মাছির ঝোল রান্না করেছি। আমার দর্শকরা আপনারাও কিন্তু আসবেন। বলতে না বলতে আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো ভালোভাবে। আমাদের বাসার ঘর সাজানোর দায়িত্ব পড়ল সিনথিয়া আপু ও শিমুর উপর। ঠেলা সামলাও, ওরা দুজনেই খুব সুন্দর করে বাসার ঘরটাকে সাজিয়েছে। আমি ছাদের উপরে বসে আছি, রুমে যেতে ভয় লাগছে। আসলে প্রথম বিয়ে করেছি তো, তাই একটু আনইজি লাগতেছে। সমস্যা নেই, ভবিষ্যতে আরও বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে। পেছনে ঘুরে দেখি সিনথিয়া আপু ও শিমু আমার দিকে রাগে লুক নিয়ে এগিয়ে আসছে। কাছে এসেই দুজন আমার কান টেনে ধরলো। নতুন বউকে ঘরে বসিয়ে রেখে এখানে এসে হাওয়া খাওয়া হচ্ছে, তাই না? আসলে প্রথম বিয়ে করেছি, একটু ভয় লাগছে। তোমরা একটু আসো না আমার সাথে। কি বললি শয়তান? আমরা তোর বাসর ঘরে যাব তোর আর ম্যাডামের সিনেমা দেখার জন্য? তারপর আমার কান ধরে টেনে নিচে নিয়ে আসলো, ধাক্কা দিয়ে রুমে ঢুকে দিয়ে বাইরে থেকে দরজা লক করে দিল। আমি রুমে ঢুকে দেখি মোর বউ রুমে নাই। ও মোর আল্লাহ, মোর বউ কই গেছে? মাগো, মোর বউ কই গেছে? কমে গেছে। সারা ঘর খুঁজলাম, খাটের নিচে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এত আশা ছিল বাসর রাতে বিড়াল মারবো, সে আশাটা মনে হয় পূরণ হবে না মনে হচ্ছে। ওমা, কিছুক্ষণ পর দেখি সোহানা ওয়াশরুম থেকে বের হচ্ছে, গায়ে নাইট ড্রেস, বিয়ের শাড়ি নাই। সোহানা, তোমার গায়ে বিয়ের শাড়ি কমবে, আর তুমি আমার পাশে সালাম করলাম না, ব্যাপারটা কি? ওই বিচি, তোরে কিসে সালাম করবো রে? চল, তোরে আজকে খেলা দেখামো। কি খেলা দেখাইবা? ভয় পেয়ে বললাম। তারপর সোহানা আমার বুকের উপরে উঠে বসে পড়লো এবং আমার ঠোঁট কামড়ে ধরলো। এই কি করো? সবাই দেখতেছে তো। কই, কে দেখে? আরে আমার দর্শকেরা। পাঠক পাঠিকারা, তোমরা এখন যাও, আমরা এখন সিনেমা দেখাবো। সারা রাত শুটিং করে আমি খুব ক্লান্ত। সকালে চোখ মেরে দেখি সোহানা স্নান করে এসে চুল মুছতেছে। ওকে দেখেই কন্ট্রোল হারিয়ে ফেলেছি। মেয়েটাকে আজ অপূর্ব সুন্দর দেখাচ্ছে। আমি বিছানা থেকে উঠে ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ও চমকে উঠল, ফিরে দেখলো আমি। তুমি উঠছো তাহলে? তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হও, সবাই ডাকছে। এই শোনো, আমাকে একটু আদর করো প্লিজ। যা দুষ্টু ছেলে, রাতের কথা মনে নেই? শোনো না, আমার না টুইন বেবি পছন্দ, আমাকে এনে দেবে? 2টা কেন? তুমি চাইলে একটা ক্রিকেট টিমের ব্যবস্থা করবো। যা দুষ্টু ফাজিল ছাড়া, আমার বুঝি লজ্জা করে না? তারপর আমরা মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে আসলাম, আমাদের পুরনো ঠিকানায়। আমাদের সংসারটা খুব সুখেই চলছে। আমার একটা কিউট বেবি হয়েছে, না মানে আমাদের হয়েছে, নাম মুবাশশিরা। আসলে আমি একটা বেবি, আমার আবার বেবি হয়েছে, ভাবা যায় এগুলো? পরের দিন সোহানা রান্নাঘরে রান্না করতেছে। আহ, কি ঘ্রাণ! দেখতে হবে না কার বউয়ের হাতের রান্না। আমি রান্নাঘরে গিয়ে সোহানার কোমর জুড়ে ধরলাম। ও কিছুটা কেঁপে উঠলো। আমি ওর ঘাড়ে ঠোঁট ছোঁয়ালাম।
আচ্ছা, তুমি সারাদিন এত রোমান্টিক হও কেন বলো তো? যাও, এখন আমি রান্না করব, তা না হলে না খেয়ে থাকতে হবে। না, আমি একটা উম্মা খাবো। চুম্মা খেলে চলবে না, খাবারও খেতে হবে। খাবার না খেলে এই রোমান্টিকতা থাকবে না। কি হচ্ছে এখানে? আমাকে খেতে পাতিয়ে দিয়ে আম্মুকে আদল করা হতে, তাই না মা? আম্মু, তুমি শুধু আব্বুকেই আদল করো, আমাকে একটু আদল করো না। কাঁদতে কাঁদতে বলল আমার মেয়ে মুবাশশারা। এভাবেই চলতে থাকলো আমাদের খুনসুটি মিশ্রিত সংসার। দোয়া করেন আমরা যেন সুখী হই। সমাপ্ত। তো বন্ধুরা, গল্পটা কেমন হলো অবশ্যই জানাবেন। আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। তো গল্পটা অনেক ছোট ছিল, এর জন্য আমি দুঃখিত। গল্পটা আরো বড় করতে পারতাম, কিন্তু করলাম না। যাই হোক, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে করে আমাদের নতুন গল্পগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক করতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।